এই আসনটা আরও বেশি হয়ে 33-34 হতো। আজকে যদি আবার নতুন নির্বাচন হয় বিজেপি একটা আসন পাবে না এখানে। দিলীপবাবুর রাজনীতিতে অন্য কোনো দলে গিয়ে রাজনীতি করবেন বলে আমার মনে হয় না। তার মধ্যে সৌমিত্র খা থাকতেই পারেন, লকেট চ্যাটার্জি থাকতেই পারেন, আরও অনেকেই থাকতে পারেন যারা পরাজিত হয়েছেন। যারা জিতেছেন তাদের মধ্যেও তো অনেকে আছেন। সৌমিত্র খা যেরকম জিতেছেন, সেই রকম খগেন মুর্মু তো জিতেছেন, কিন্তু তাদেরও তো আশাভঙ্গ হয়ে গেছে। লোকসভা গণনার আগেই জয়প্রকাশ দা, তৃণমূলের মুখপাত্র, তিনি বলেছিলেন যে 30টি ক্রস করবে, আর ফলাফল দেখা গেল 29-এ পৌঁছে গেছে। এবং এই বিজেপির ভরাডুবি নিয়েই আজকে কথা বলবো। জয়প্রকাশ দা, চ্যানেল হিন্দুস্তানে আপনি অন ক্যামেরায় বলেছিলেন যে 30টি পাবে তৃণমূল কংগ্রেস, এবং দেখা গেল 29-এ পৌঁছে গেছে। বিজেপির যে খারাপ পারফরমেন্স, এর জন্য কারা বা কোন কোন বিষয়গুলো দায়ী বলে আপনার মনে হয়? কারণ আপনি বহুদিন বিজেপির সঙ্গেও যুক্ত ছিলেন। দেখুন, বিজেপির এই রাজ্যের যদি আপনি ফলাফল বলেন, সেটা তো সারা ভারতবর্ষের থেকে খুব একটা আলাদা করা যাবে না, যদিও এই রাজ্যের কিছু বিশেষ তাৎপর্য আছে এই নির্বাচনের। প্রথমত, সারা ভারতবর্ষের ক্ষেত্রে আপনি যে প্রশ্নটা করছেন বিজেপির ফলাফল কেন খারাপ হলো, কিন্তু বিজেপি তো লড়েনি, লড়েছে তো নরেন্দ্র মোদী। সারা ভারতবর্ষ বলুন, এই রাজ্য বলুন, সেখানে আগলাবার 200 পার, আগলাবার 400 পার, আর আগলাবার মোদী সরকার। কোথাও বলেছিল বিজেপি সরকার? আপনারা শুনেছেন কোথাও? বিজেপি লড়লো কোথায়? বিজেপির যে সিম্বল সেইটা ধার করে বিজেপি পার্টির নামে নরেন্দ্র মোদী নামক একজন ব্যক্তিবিশেষ, তিনি লড়াই করলেন ব্যবসায়ীদের হাজার হাজার কোটি টাকা যেটা তুলেছিলেন অন্যায়ভাবে, সেই টাকা খাটিয়ে ব্যয় করে বিজেপি পার্টিটার নামে বিজেপির সিম্বলটাকে ব্যবহার করে নরেন্দ্র মোদী লড়লেন, আর তারই পরাজয় হয়েছে। মানে মোদী নামটাই পরাজয়ের কারণ, অন্যতম কারণ। শুনুন, এটা পার্টি হিসেবে তো বিজেপি এবার লড়েইনি। আপনারা দেখেছেন কোথাও বড় বড় বিজেপির যারা আগেকার নেতা, রাজনাথ সিং একটা না দুটো বার এখানে এসেছিলেন, নীতিন গাডকারি, এরা কারা? যোগী, কারা এরা? সুতরাং পুরোটা নরেন্দ্র মোদী, এবং তিনি দেবদত্ত সন্তান, মায়ের কোল থেকে জন্ম হয়নি, তার কোঁখ থেকে জন্ম হয়নি তার, তিনি ওপর থেকে আকাশ থেকে টপ করে টপকে পড়েছেন মাটিতে। ঈশ্বর তাকে পাঠিয়েছেন এই নির্বাচন জেতার জন্যেই। আবার ঈশ্বরই তার মানে উনি ঠিক করেছিলেন যে না রে বেটা, তুই ইলেকশন হারবি। তো এই ঘটনাগুলো হয়েছে। এই রাজ্যের ক্ষেত্রে আসলে এতদিন যে বিজেপি পাপ করেছে, বা নরেন্দ্র মোদী সরকার যে পাপ করেছে বাংলার প্রতি, বাংলাকে বঞ্চনা করেছে, বাংলার গরিব মানুষদের পেটে লাথি মেরেছে, বাংলার গরিব মানুষদের মাথার উপর ছাদ দেয়নি, সব কোনোটাই ওর টাকা নয়, করদাতাদের টাকা, কিন্তু এমন ভাব দেখিয়েছে জমিদারি, ইংরেজরা করতো এরকম, আর নরেন্দ্র মোদী করছে। তার জবাব পেয়েছেন এখানে, এবং এই আসনটা আরও বেশি হয়ে 33-34 হতো। আজকে যদি আবার নতুন নির্বাচন হয় বিজেপি একটা আসন পাবে না এখানে। দাদা, এখন গুঞ্জন উঠেছে তৃণমূলের তরফ থেকে যে বিজেপির কয়েকজন সাংসদ, প্রায় 3 জন সাংসদ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে, এটা কি সত্যি? না, এগুলো দেখুন, যতক্ষণ না কিছু সামনে আসছে ততক্ষণ সত্যি মিথ্যে সেটা তো বলার অধিকারী আমি নই। তবে রাজনৈতিক বিশ্লেষণ করলে এটা তো স্বাভাবিক যে পশ্চিমবঙ্গে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। এটা তো, এই অবস্থানটা তো প্রমাণিত হয়ে গেছে যে এখানে বিজেপির সামনে কোনো ভবিষ্যৎ নেই, এটা এক। দ্বিতীয় হচ্ছে, বিজেপি পরিচালিত হচ্ছেন একজন তৎকাল বিজেপির নেতৃত্বে শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারীকে নিয়েই বিজেপির মধ্যে চরম অশান্তি আছে। পুরনো বিজেপি সব বাইরে চলে গেছে, দিলীপবাবুর মতন লোককে কোণঠাসা করে দেওয়া হয়েছে,
সুতরাং বিজেপির ঘরের মধ্যে সমস্যা অনেক বেশি বাইরের থেকে। এবং এই বিজেপি পার্টিটা, এখানে আমি আগেও বলেছিলাম, আর কতদিন টিকে থাকবে তার কোনো ভরসা নেই যেভাবে চলছে। কিছু কিছু দালাল যেটা বলেছেন, আমি ধার করছি শব্দটা, বা আমি কোট করছি দিলীপ ঘোষকে, যে কিছু কিছু দালাল এখন বর্তমানে বিজেপি পার্টিটাকে চালাচ্ছে। সুতরাং সেই পরিস্থিতিতে বিজেপির অনেকেই যে অন্যরকম ভাববেন, যারা সিরিয়াস রাজনীতি করতে চান তারা অন্যরকম ভাববেন, এতে তো আশ্চর্যের কিছু নেই। সেই তালিকায় কি দিলীপ ঘোষকে দেখা যেতে পারে? মানে ওই যে, না, আমি সেটা বলতে পারবো না। আমি দিলীপ ঘোষ সম্বন্ধে ভাবা যাইতে পারে কি পারে না সেটা পরের কথা, কিন্তু সেইটা একটা জিনিস আমি বলে দিতে পারি, দিলীপ ঘোষকে এই পর্যায়ে ফেলা একটু দুষ্কর, কারণ উনি খুব ছোটোবেলা থেকে আরএসএস করতেন, আরএসএসের প্রচারক ছিলেন, এবং তার জন্য ঘর সংসার ছেড়ে দিয়ে বিয়ে করেননি। এবং আমি যতদূর জানি দিলীপ ঘোষ এরই মধ্যে, এটাও আমার কাছের খবর, সত্যি মিথ্যে জানি না, খবর পেয়েছি যে তিনি আরএসএসকে বলেছেন যে আমি আবার ফেরত আসতে চাই, আরএসএসের কাজ, ইলেকটোরাল পলিটিক্সের মায়া কেটে গেছে, আমি আরএসএসের ইয়েতে আমি কাজ করতে চাই। সুতরাং দিলীপবাবুর রাজনীতিতে অন্য কোনো দলে গিয়ে রাজনীতি করবেন বলে আমার মনে হয় না। দাদা, আরও একটা নাম সামনে এসছে, সৌমিত্র খাঁ, তিনি দল পরিবর্তন বলতে পারছি না, আমি বললাম অনেকেই আছেন যারা সিরিয়াস রাজনীতি করতে চান, তারা ভাবছেন যে এই বিজেপিতে থেকে কি করব, তার বদলে অন্য কোথাও দেখি যেখানে মূল্যবোধ সিরিয়াস রাজনীতি করা যাবে। সেই জন্যে তার মধ্যে সৌমিত্র খাঁ থাকতেই পারেন, লকেট চ্যাটার্জি থাকতেই পারেন, আরও অনেকেই থাকতে পারেন যারা পরাজিত হয়েছেন। যারা জিতেছেন তাদের মধ্যেও তো অনেকে আছেন, সৌমিত্র খাঁ যেরকম জিতেছেন সেই রকম খগেন মুর্মু তো জিতেছেন, কিন্তু তাদেরও তো আশাভঙ্গ হয়ে গেছে। সুতরাং সামনের দিনে পশ্চিমবঙ্গের নিরিখে একটা সক্রিয় এবং পজিটিভ রাজনীতি করতে গেলে, মানুষের জন্য কিছু করতে গেলে বিজেপি যে পার্টিটা ঠিক নয় সেটা অনেকেই মনে করছেন। এবার তারপরে কি করবেন, রাজনীতি থেকে অবসর নেবেন না অন্য পার্টি ভাবতে গেলে সিপিএমের অবস্থা আপনারা দেখেছেন, আগে শূন্যতা ছিল, এখন চরম শূন্যতা। 30টা প্রার্থী দিয়েছিলেন, 2 জন বাদ দিয়ে সকলের জামানত জব্দ হয়ে গেছে, কংগ্রেসেরও ততই বছর। সুতরাং সেক্ষেত্রে অনেকেই ভাবতে পারেন যে মমতা আশ্রয়ে যায়। সুতরাং এটা ভবিষ্যতই বলবে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।